সত্যি এই কান্না চোখে দেখা যায় না, বড়ই মর্মান্তিক এই কান্না। মানে আমফানে সর্বশান্ত হয়ে যাওয়া মানুষেরাও মনে হয় এমন করে কাঁদেননি, পরিযায়ী শ্রমিকরাও মনে হয় এতটা কষ্ট পাননি যতটা এনারা পাওয়ার ভান করছেন। একদিকে প্রার্থী তালিকা প্রকাশিত হচ্ছে, আর অন্যদিকে কষ্টের সুনামি, ক্ষোভের আগ্নেয়গিরি, দুঃখের ভূমিকম্প, মানে আরও কি কি বিশেষণ যে এখানে ব্যবহার করা যেতে পারে এখন ঠিকঠাক মাথাতেও আসছে না। আর অন্যদিকে প্রার্থী তালিকা প্রকাশিত হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত দর কষাকষি অব্যাহত। এখনো পর্যন্ত কেমন যেন একটা খচখচানি লেগে রয়েছে, একেবারে টান টান ব্যাপার স্যাপার। যাই হোক, আসি কাজের কথায়। আপনারা সবাই অবগত যে মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত করেছেন, এবং সেই একই দিনে বাম, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে জোট, যেটাকে বলা হচ্ছে সংযুক্ত মোর্চা, তারাও তাদের প্রথম 2 দফার প্রার্থী তালিকা প্রকাশিত করেছে। এই একই দিনে বিজেপিরও কিন্তু প্রার্থী তালিকা প্রকাশিত করার কথা ছিল, কিন্তু এখন বিজেপি জানিয়েছে যে পশ্চিমবঙ্গে যে আসন্ন মোদির ব্রিগেড রয়েছে তারপরে তারা তাদের প্রার্থী তালিকা প্রকাশিত করবে। প্রথমেই আসা যাক তৃণমূলের প্রার্থী তালিকার কথায়। এই প্রার্থী তালিকার দিকে তাকালে একটা জিনিস নজরে পড়বেই, আর সেটা হচ্ছে সেখানে অভিনেতা অভিনেত্রীদের ছড়াছড়ি। অভিনেতা থেকে নেতা এবং অভিনেত্রী থেকে নেত্রী বানানোর ফ্র্যাঞ্চাইজি খুলেছে তৃণমূল। এবং অনেক ক্ষেত্রেই আবার এরা যারা টিকিট পেয়েছেন, প্রার্থী হয়ে ভোটে দাঁড়াচ্ছেন, তারা তৃণমূলে যোগদান করেছেন 1 সপ্তাহও হয়নি, কিছু ক্ষেত্রে আবার 1 দিনও হয়নি। যাই হোক, নিঃসন্দেহে তারা সবাই টিকিট পেয়ে বেশ আনন্দে ডগমগ। সায়নী ঘোষ, যিনি শেষ কয়েকদিন ধরে বেশ খবরে ছিলেন, তাঁকেও টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। তিনি আসানসোল দক্ষিণে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন আসন্ন বিধানসভা নির্বাচনে। বাবুল সুপ্রিয়র গড়ে লড়তে হবে শুনে সায়নী ঘোষের প্রতিক্রিয়া হচ্ছে, তার মানে আসানসোলের মানুষজন শিল্পীদেরকে পছন্দ করেন, এটা তো আমার পক্ষে সুবিধারই হলো ওখানকার মানুষের কাছে পৌঁছানোর জন্য। এই রকম যুক্তি, এই রকম রাজনৈতিক বিশ্লেষণ আমি এর আগে শুনেছি বলে মনে পড়ে না। অবশ্য অন্যদের যুক্তিও এর থেকে বেশি উন্নততর নয়। এখন সবাই নিজেদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বলে পরিচয় দিচ্ছেন, এই বলে নিজেদের আখ্যা দিচ্ছেন। দূত, সৈনিক এসব তো রাজা রানী গোছের লোকেদের হয় বলে জানি, এখানেও যদি সেসব চালানো যায় মন্দ কি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থেকে সিদ্দিকুল্লাহ সাহেব হুঙ্কার ছেড়েছিলেন যে মঙ্গলকোট থেকে আমি আর লড়ব না, আমাকে অন্য জায়গার টিকিট দিতে হবে। তাই তাকে এবার টুক করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মন্তেশ্বরে। মন্তেশ্বর থেকে নির্বাচনে লড়াই করার টিকিট তিনি পেয়েছেন, কিন্তু এখন দেখার বিষয় এটাই যে মন্তেশ্বরে তিনি টিকে থাকতে পারেন কিনা। কারণ এই জায়গায় বেশ কয়েকদিন ধরেই আমরা ভূমিপুত্র প্রার্থী চাই এই ধরনের পোস্টার পড়তে শুরু হয়েছে। এছাড়া যারা টিকিট পাননি তাদের মধ্যে রয়েছেন জটু বাবু। জটু বাবু, যিনি এই প্রার্থী তালিকা ঘোষণার আগেই নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছিলেন, পোস্টার লেখা শুরু করে দিয়েছিলেন, আমি প্রার্থী আমি প্রার্থী বলে চিৎকার করতে শুরু করেছিলেন, তিনি দুর্ভাগ্যবশত এবারে নির্বাচনে লড়াই করার টিকিট পাননি। আমাদের এই পর্ব করার আগে পর্যন্ত জটুবাবুর তরফ থেকে কোনো প্রতিক্রিয়ার কথা আমরা শুনতে পাইনি বা দেখতে পাইনি, কিন্তু আমরা নিশ্চিত যে জটুবাবুও খুব শিগগিরই প্রতিক্রিয়া জানাবেন এবং দুঃখে ভেঙে পড়বেন। এছাড়া অভিনেত্রী দেবশ্রী রায়, যিনি বলেছিলেন টোটো কাণ্ডের পরে যে আমি যেখান থেকে জিতেছি সেই এলাকায় আমি আর লড়বো না, আমাকে অন্য জায়গার টিকিট দিতে হবে, তিনিও এখন হাওয়ায় গোত্তা খাচ্ছেন, কারণ তিনিও এই নির্বাচনে লড়াই করার টিকিট পাননি। অন্যদিকে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, যিনি বলেছিলেন যে এইবারে আমাকে টিকিট না দিলে আমি রাজনীতি ছেড়ে দেব, তিনি এবারে টিকিট পেয়েছেন বারাসাত থেকে এই নির্বাচনে লড়াই করার। এইবারে আসি টিকিট না পেয়ে যারা একেবারে দুঃখে ভেঙে পড়েছেন, বুকফাটা কান্নায় ভেঙে পড়েছেন তাদের কথায়। স্বজন হারালেও বোধহয় কিছু মানুষের এতটা কষ্ট হয় না যতটা এনাদের হয়েছে। সোনালী গুহ, তিনি এবারে নির্বাচনে লড়াই করার টিকিট পাননি। টিকিট না পাওয়ায় তিনি কান্নায় ভেঙে পড়েন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলেন, আমি শুধু রাজনৈতিক সহকর্মী ছিলাম না, আমি দিদির ঘরের লোক ছিলাম, এখনো খুঁজলে হয়তো ওর ঘরে আমার 2-3টে জামা কাপড় পাওয়া যাবে। দিদি যে এমনটা করতে পারেন আমি ভাবতেই পারিনি। ঘরের লোক হলেই কোনো নির্বাচনে লড়াই করার টিকিট টুপ করে কোলে এসে পড়ে, এই যে ধারণাটা তার মধ্যে বদ্ধমূল হয়েছিল, এইটা এবার ভেঙে যাওয়ার পরে তিনি আর কিছুতেই নিতে পারছেন না। বারংবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুমতি হোক। 7-এর ওপরে উঠে গেলেও কি সুমতি আর হয় কে জানে, হলে হয়তো কিছু বাম নেতাদেরও হতে পারে বলে কিছু ফচকে ছেলে দাবি করছে। যাই হোক, এই কেন করলে এরকম বলর লিস্টে রয়েছেন ভাঙড়ের তৃণমূলের বিদায়ী বিধায়ক আরাবুল ইসলামও। প্রথমে টিকিট না পাওয়ার পরে তিনি দুঃখ প্রকাশ করেন ফেসবুকে তিনি লেখেন, দলে আজ আমার প্রয়োজন ফুরালো। এরপরে তিনি আরও দুঃখে ভেঙে পড়েন এবং দুঃখের আতিশয্যে নিজের পার্টি অফিসটাই ভেঙে ফেলেন। এই জন্যই মনে হয় ওই গানটা লেখা হয়েছিল, কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চড়ে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে।
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে যারা যারা নির্বাচনে এবার টিকিট পাননি বিধান পরিষদ গঠন করে তিনি তাদেরকে সেখানে নিয়ে যাবেন। কিন্তু কে শোনে কার কথা? বিধান পরিষদ কি হবে না হবে সেসব পরের কথা। আপাতত এই নির্বাচনে লড়ার টিকিট চাই বলে আকুল হওয়ার সংখ্যাই বেশি। কিছু কিছু মানুষ আবার এরকমও ইঙ্গিত দিয়েছেন যে এই দলে না হলে অন্য দলে গিয়ে লড়বেন, কিন্তু এইবারের নির্বাচনে তারা লড়বেন তো বটেই। আর তৃণমূল কংগ্রেস ছেড়ে মানুষ কোন দলে যান সেটা তো আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। এই মুহূর্তে এই ধরনের মানুষ যারা নিজেদেরকে বঞ্চিত মনে করছেন, তাদের সমর্থকরা আগুন জ্বালাচ্ছেন, ভাঙচুর করছেন, পিকেটিং করছেন, তাদের অসন্তোষ প্রকাশ করছেন। কিন্তু যা হওয়ার সেটা হয়েই গেছে। বাংলা সিরিয়াল থেকে রাজনীতিতে লোক নিয়ে আসা এটা আলাদা, আর রাজনীতি যে বাংলা সিরিয়ালই হয়ে গেছে সেটাও আলাদা। আর এই তফাৎটা বোঝানোর জন্যই তৃণমূল ত্যাগী শোভন চট্টোপাধ্যায়ের কেন্দ্রে এইবার তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভা নির্বাচনে লড়বেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। শোভন আমার বাড়ি থেকে বেরোনোর পরে যে কুৎসা করেছে, তারপরে আমাকে প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায় ওর গালে থাপ্পড় মেরে দিয়েছেন, এই কথাটিই বলেন রত্না চট্টোপাধ্যায়। এবং উল্টো দিকে শোভন চট্টোপাধ্যায় জানান যে তিনি বেহালা পূর্বের কেন্দ্রেই লড়তে চান, এবং তারই সঙ্গে তিনি এটাও বলেন যে দয়া করে রত্না দেবীর নামের সঙ্গে চট্টোপাধ্যায় পদবিটি জুড়বেন না। তারই সঙ্গে তিনি তার প্রাক্তন কি বর্তমান স্ত্রী রত্না দেবীকে মানসিক রোগী হিসেবে চিহ্নিত করেন এবং নির্বাচনে লড়াই করার অযোগ্য বলে তাকে জানান। কেচ্ছা কেলেঙ্কারির কথায় যখন ঢুকেই পড়েছি, যখন ডুব দিয়েই দিয়েছি, তখন টুক করে এটাও বলে রাখা দরকার যে আরামবাগে তৃণমূল কংগ্রেসের হয়ে এবার বিধানসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন সুজাতা মণ্ডল খাঁ। প্রাক্তন তৃণমূল এবং বর্তমান বিজেপি নেতা সৌমিত্র খাঁয়ের ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখনো আমি তোমাকেই ভালোবাসি এই পর্ব এরপর এখান থেকে কতদূর গড়ায় সেইটাই এখন দেখার বিষয়। এই অভিমান, কান্নাকাটি, কেচ্ছা কেলেঙ্কারি এসব তো থাকবেই, কিন্তু তার মাঝখানে দুটো গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়ার। প্রথম কথা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে নন্দীগ্রামে এইবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি নিজে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রামের আসন থেকে লড়বেন। আরও একটি আসনে তার দাঁড়ানোর কথা শোনা গেলেও সেই বিষয়ে নিশ্চিত করে তিনি কিছু জানাননি। আর দ্বিতীয় কথা হলো, তৃণমূল কংগ্রেস পাহাড়ের 3টি আসন ছেড়ে দিয়েছে বিমল গুরুংয়ের দলকে। এইটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি তথ্য, তার কারণ পাহাড়ে এই মুহূর্তে বিজেপির একটা শক্তিশালী জায়গা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 3টে আসন বিমল গুরুংয়ের দলকে দিয়ে দেওয়ার ফলে পরিস্থিতির কোনো পরিবর্তন হয় কিনা সেটাই এখন দেখার। এইবারে আসি বাম, কংগ্রেস, আইএসএফ এর যে সংযুক্ত মোর্চা তাদের প্রার্থী তালিকার কথায়। বামেরা সংযুক্ত মোর্চার তরফ থেকে প্রথম 2 দফার প্রার্থী তালিকা প্রকাশিত করেছেন, এবং স্বাভাবিকভাবেই তৃণমূলের মতো খুব একটা চিত্তাকর্ষক নয় এই প্রার্থী তালিকা, তবুও এর মধ্যেও কিছু চমক রয়েছে। তৃণমূলের বাপ ঠাকুরদা জানে, বিজেপির বাপ ঠাকুরদা জানে সুশান্ত ঘোষকে এতদিন থাকতে পারিনি, যার ক্ষমতা হবে হাত দেওয়ার, তুলে এনে হাত পা ভেঙে তার চিকিৎসা আমিই করাবো। একসময়কার দাপুটে নেতার এই বক্তব্য কিছুদিন আগেই ভাইরাল হয়েছে। সেই সুশান্ত ঘোষকে সংযুক্ত মোর্চার তরফ থেকে দাঁড় করানো হয়েছে শালবনীতে। সুশান্ত ঘোষ যে নির্বাচনে দাঁড়াবেন, তিনি যে টিকিট পাবেন এটা জানাই কথা, কিন্তু এই অফিসিয়াল শিলমোহর লেগে যাওয়ার পর এইবারে তিনি কিভাবে প্রচারে নামছেন সেটাই দেখার বিষয়। এই যে 2 দফার প্রার্থী তালিকা তারা ঘোষণা করেছে, এইখানে সবথেকে চমকপ্রদ বিষয় হলো নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার তরফ থেকে কোন প্রার্থী দাঁড়াবেন, কোন দল প্রার্থী দেবেন, এইটা এখনো পর্যন্ত ঠিক হয়নি। এই নিয়ে জোটের মধ্যে কথাবার্তা চলছে বলে জানান বিমান বসু। স্বভাবতই নন্দীগ্রাম থেকে সংযুক্ত মোর্চার কোন প্রার্থী দাঁড়ান নির্বাচনের লড়াইতে সেটা দেখার জন্য মানুষ উৎসুক হয়ে রয়েছে। পর্বের একেবারে শেষে পৌঁছে গেছি, কিন্তু শেষ করার আগে একটা কথা। যত নির্বাচনের দিন এগিয়ে আসবে তত এমন সব জিনিসপত্র চোখে পড়বে যেগুলো হজম করতে খুব কষ্ট হবে। দেখলে মনে হবে যে রক্তচাপ বেড়ে যাচ্ছে, এ কোথায় এসে পড়লাম। কিন্তু ভয় পাবেন না, এই সমস্ত কিছুতে আপনাদের সঙ্গে আমিও আছি। যা আছে, যা হবে, সেগুলো আমরা সবাই মিলে দেখে নেব। আর হ্যাঁ, একটাই অনুরোধ, এই মুহূর্তে একটা কথা কিন্তু একেবারেই ভুলে যাবেন না, রাজারও একটাই ভোট, প্রজারও একটাই ভোট। গণতন্ত্রের চাবিকাঠি আপনার হাতে রয়েছে, সবটা দেখুন, নিজে বুঝুন। আমাদের আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।